তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাকে স্বাগতম। হয়তোবা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। শ্রীমঙ্গলে যাওয়ার জন্য কিন্তু 8 জন ফ্রেন্ড হুট করে প্ল্যান করে ফেলছিলাম। আর 10:30টায় কিন্তু আমাদের ট্রেনের টিকিট কাটা, যেটা কমলাপুর রেল স্টেশন থেকে আমরা রওনা করব। তো আমরা কিন্তু 10:30টায় রওনা দেওয়ার পরে আমরা কিন্তু শ্রীমঙ্গল পৌঁছে গেছি 4:30টার দিকে। এখনো সকালের আলো ফুটেনি, তাই অনেক পর্যটকের মতো আমরাও একটু অপেক্ষা করলাম, কারণ সবাই আলো ফোটার জন্য অপেক্ষা করতেছে। রাতে কেউ বের হতে চাচ্ছে না। এখানে টাইম পাস করার জন্য আপনি বুক পড়তে পারেন। এখানে একটা ছোট লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটা সত্যি অনেক সুন্দর। এখানে নিজ দায়িত্বে পড়ে নিজ দায়িত্বে রাখতে হবে বইগুলা। সত্যি বলতে বই পড়ার নেশাটা আমার নাই, কিন্তু একটু ট্রাই করলাম। বন্ধুরা মিলে কিছু ফুটেজ নিলাম শ্রীমঙ্গল বোর্ডের নিচে। আর এসব করতে করতেই হঠাৎ করে আলো ফুটলো, আর আমরা স্টেশন থেকে বের হয়ে গেলাম আমাদের সকালের নাস্তা করার উদ্দেশ্যে। আমরা শ্রীমঙ্গলে থাকাকালীন রিজিক রেস্টুরেন্টের সকালের নাস্তা থেকে দুপুরে খাবার সবই করে। যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্যই একবার রিজিক রেস্টুরেন্টে চোখ রাখতে পারেন। আমি নিজেও আপনাদের এটা সাজেস্ট করবো, কারণ খুব কম দামে এখানে ভালো মানের খাবার পাওয়া যায়। তো রিজিক রেস্টুরেন্টে ঢুকে কিন্তু আমরা সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই মিলে একটা টেবিলে বসে আলোচনা করলাম যে সকালের নাস্তা কি দিয়ে কমপ্লিট করা যায়। তো শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম সকালের নাস্তাটা খিচুড়ি দিয়ে কমপ্লিট করব। আর এই হলো খিচুড়ি আর সাথে চিকেন। তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে আমরা কোনো অটো পাইনি, তাই কিন্তু মূল রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চা বাগানের দিকে এগোতে থাকলাম। আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে আর মানুষ কর্মব্যস্ততায় ছুটে চলছে। শীতের সকালে শ্রীমঙ্গল চা বাগান সত্যি এক অনন্য রূপ নেয়। কুয়াশায় চারপাশ ঘেরা, আর হঠাৎ সূর্য উদয়ের সময় যখন সূর্যের রশ্মি চা বাগানের উপর পড়ে, তখন সেই দৃশ্যটা সত্যি মায়াবী হয়ে ওঠে। তখন চারপাশটা হয় নিস্তব্ধ আর শান্ত, আর সেটার সম্মুখীন আমরা প্রথম দিনেই হলাম। চা বাগানের এত সুন্দর দৃশ্য দেখে কেউ কি থেমে থাকতে পারে? আমার বন্ধুরা সবাই ছবি তুলতে ব্যস্ত। দেখতে দেখতে আমরা শেষমেশ একটা অটো পেলাম, আর সেই অটো ভাড়া পড়লো মাত্র 100 টাকা। আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, যার নাম ব্যাচেলর গেস্ট হাউস। তো দেখতে দেখতে আমরা কিন্তু গেস্ট হাউসে চলে আসছি, আর এখন ফ্রেশ হবো আর লম্বা একটা ঘুম দেবো। আর হ্যাঁ, এখানে কিন্তু বানরও দেখতে পারবেন। গেস্ট হাউসটা বলতে গেলে 2 তলা বিশিষ্ট, নিচের তলা আর উপরের তলা। আর এটা কিন্তু ব্যাচেলরদের জন্য, ফ্যামিলি কাপল অ্যালাউ না। তো আমাদের রুম কিন্তু ক্লিন হইতেছে, আর রুমটা একটু পরেই দেখাচ্ছি। আর এখানে বসে কিন্তু আমরা একটু রেস্ট নিচ্ছি, প্লাস আমরা প্ল্যান করতেছি যে ঘুম থেকে ওঠার পরে কি করব। আমাদের সিদ্ধান্ত একটাই, ঘুম থেকে ওঠার পরে স্কুটি নিব, স্কুটি নিয়ে আশেপাশের কিছু চা বাগান আমরা এক্সপ্লোর করব। তো এট লাস্ট কিন্তু আমাদের রুম ক্লিন হয়ে গেছে, আর আমরা সবাই কিন্তু রুমের মধ্যে ঢুকে পড়ছি। আর রুমটা এরকম যে 4টা বেড, 2টা খাট, আর নিচে 2টা ফ্লোরিং। আর এই বাম সাইডে কিন্তু একটাই বাথরুম, যেটা কিন্তু 2 রুম ব্যবহার করব। আর এটা কিন্তু আপনারা যখন ফ্রেন্ডরা মিলে আসবেন তখন কিন্তু পুরোটা আপনারা ভাড়া নিতে হবে। আর চাইলে সিঙ্গেল সিটেও নিতে পারবেন। আর আমি যদি পাশের রুমটাও দেখাই, সেটাও কিন্তু একদম সেম। এখানেও 4টা বেড আর 4টাই ফ্লোরিং। তো এখন গড়িতে বাজে ঠিক 1:30, আর আমরা এখন দুপুরের খাবার খাবো সেই রিজিক রেস্টুরেন্টে। তো আমরা কিন্তু রিজিক রেস্টুরেন্টে চলে আসছি, আর এখন আমরা প্ল্যান করছি যে আমরা এখন মোরগ পোলাও খাবো। চলে আসছে আমাদের মোরগ পোলাও। খেয়ে দিয়ে স্কুটি নিব, দেন ঘোরার জন্য বের হয়ে যাব। স্কুটি নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আগে থেকেই বলে রাখতে হবে। আমরা যে গেস্ট হাউসে উঠছি ওইখানে কিন্তু একটা স্কুটি আছে, আর বাকি যে 4টা বা 3টা স্কুটি সেটা কিন্তু আলাদাভাবে নিতে হয়েছে আমাদের। স্কুটিগুলো নিতে গেলে কিন্তু আপনার লাইসেন্স মাস্ট লাগবে, লাইসেন্স ছাড়া ওরা দিতে চায় না স্কুটিগুলো। স্কুটি ভাড়া নিতে গেলে 8টা থেকে 5টা পর্যন্ত 1500 টাকা রাখবে, আর ঘন্টা হিসেবে নিলে 200 টাকা গুনতে হবে। তো আমরা কিন্তু স্কুটি নিয়ে চায়ের বাগানের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমরা এই স্কুটিটা মূলত 5 ঘন্টার জন্য নিয়েছি, মানে 2:30 থেকে 6:30 কি 6টা পর্যন্ত, মাত্র 900 টাকা দিয়ে। স্কুটি নেওয়ার মূল উদ্দেশ্যে কিন্তু এমন কিছু প্লেস খুঁজে বের করা যেখানে মানুষের চলাচল খুব কম, আনকমন কিছু প্লেস আর নতুন কোনো অভিজ্ঞতা, এই আর কি। তো আমরা ঢুকে পড়লাম সেই সব রাস্তা দিয়ে যেখান দিয়ে কিন্তু মানুষের চলাচল খুব কম, একমাত্র যারা এখানে কাজ করে তারাই একমাত্র ঢুকতে পারে। আমরা অলরেডি নিষেধাজ্ঞা কোনো একটা এরিয়াতে ঢুকে পড়ছি, যেটার সৌন্দর্য সত্যি অসাধারণ। শ্রীমঙ্গল বেশিরভাগ জায়গায় কিন্তু একদম শান্তশিষ্ট, আর এরকম প্লেস খুঁজে বের করতে গেলে অবশ্যই আপনি হেঁটে আসতে পারবেন না, স্কুটি মাস্ট নিতেই হবে। বন্ধুদের নিয়ে যখন এরকম আনকমন একটা জায়গায় ঢুকলাম, মনে হলো জীবনের সব ক্লান্তি কোলাহল পিছনে ফেলে এসেছি। সেখানে নেই কোনো শব্দ, কেবল আমরা, আমাদের বন্ধুত্বের খুনসুটিগুলা আর নিস্তব্ধ শান্ত পরিবেশ। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু এখন বের হয়ে গেছি, নতুন কোনো চা বাগানের ভিতরে ঢুকবো, যেটা আরো সুন্দর থাকবে। চা বাগানের রাস্তার কথা আর নাই বললাম, রাস্তার আশেপাশের যে সৌন্দর্য, এইগুলো উপভোগ করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। তো
অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিন্তু একটা বাজারে চলে আসছি, আর এখানে সবাই মিলে কিন্তু চা খাবো, একটু বিশ্রাম নিব, দেন আবার আমরা ঘুরতে বের হয়ে যাব। চা খাওয়ার পরে আমরা নতুন একটা রাস্তায় ঢুকে পড়ছি, আর এইখানের রাস্তাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার। আর এখানে আমি ড্রোনটা ফ্লাই করব এখন। তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন সূর্য অস্তের সময় হয়ে গেছে, বাট আমরা হরিণচড়া গলফ মাঠের এদিকে চলে আসছি। আর এটা নতুন, এর আগে কখনো এখানে আসা হয় নাই। তো আমার ড্রোনটা এখন ফ্লাই করার পালা। তো এখন কিন্তু সূর্যাস্তের সময় হয়ে গেছে, আর এই গল্ফ মাঠের পাশে কিন্তু সুন্দর একটা চায়ের বাগান আছে। আর এই চায়ের বাগানটা একদম পরিষ্কার। তো বাগানের ভিতরে কিন্তু ঢুকতে দেয় না, কিন্তু আমি ঢুকে পড়ছি, আমার কয়েকটা ফ্রেন্ডও ঢুকে পড়ছে। আর সূর্যের আলো পড়তেছে, হালকা কুয়াশা। সত্যি বলতে এই জায়গাটা সত্যি অসাধারণ লাগতেছিল তখন। ভিডিওতে কেমন দেখা যাইতেছে জানি না, বাট জায়গাটা চোখের সামনে পুরাই জোস একটা প্লেস। সবাই নিজেদের নিয়ে যখন ব্যস্ত, তখন আমার নিজের ড্রোন দিয়ে কিন্তু আমি ফুটেজগুলো নিতেছি, কারণ আমার সাথে আপাতত কেউ নাই। তো নিজের ফুটেজ নিজেই নিতেছি, আর কিচ্ছু করার নেই আমার। গুড মর্নিং এভরিওয়ান, এটা সেকেন্ড ডেজ। আজকে ছাদের গাড়ি করে আমরা পুরা 5টা স্পট ঘুরবো। তো সকালে নাস্তা কমপ্লিট করলাম, এখন ছাদের গাড়িতে উঠবো। আর এখন বাজে সকাল 8। অবশ্যই ছাদের গাড়ি আগে থেকেই বুক করে রাখবেন, নইলে পাবেন না। আর অফ ডেতে তো একদমই অসম্ভব। তো আমরা এই ছাদের গাড়িটি ভাড়া করেছি 3500 টাকা দিয়ে সারাদিনের জন্য। উনি অনেক ফ্রেন্ডলি এবং উনার ব্যবহার অনেক ভালো ছিল, যার কারণে উনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা যে কোনো দরকারে কল দিতে পারেন। হঠাৎ করে গাড়ির স্টিয়ারিং ধরে আমি আমার বন্ধুদের বললাম আজকে আমি চাঁদের গাড়ি চালাবো, আর ওরা হেসে বলল আজকে তো তাইলে চাঁদের গাড়ি নিয়েই চাঁদে চলে যেতে হবে। আজকে যেহেতু নতুন দিনের শুরু, আমরা ভাবছি 4-5টা দারুণ জায়গা ঘুরে দেখবো। প্রথমেই যাব নুরজাহান টি গার্ডেন, তারপর মাধবপুর লেকের শান্ত পরিবেশটাই উপভোগ করব। এরপরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সবুজ ঘেরা পথে একটু হাঁটবো, আর শমশেরনগরের গলফ ক্লাবের আশেপাশটা একটু দেখে নেব। সবশেষে 7 রঙের ছাদে আমাদের দিনটা আজকে শেষ করব, এরকমই একটা মোটামুটি প্ল্যান করা হয়েছে। তো আপনারা যখন সকাল সকাল বের হবেন, তখন রাস্তার মধ্যে এরকম সূর্য ওঠার পর পরই এরকম রশ্মি দেখতে পারবেন। আর আমরা সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ফুটেজ নিলাম, কিছু ছবি তুললাম, দেন আবার স্টার্ট করলাম। তো নুরজাহান টি গার্ডেন কিন্তু ঘোরাঘুরি শেষ, এখন আমাদের মাধবপুর লেকের যাওয়ার পালা। শ্রীমঙ্গল মূলত শীতেই সুন্দর, তাই সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন সবসময়। তো এটলাস কিন্তু আমরা চলে আসছি মাধবপুর লেকে। এখানে কিন্তু অনেক আগে আসছিলাম, আমাদের কলেজ থেকে পিকনিকে নিয়ে আসছিল, তখন কিছুই বুঝতাম না, তখন অনেক ছোট ছিলাম। বাট এখন তো মোটামুটি সবকিছু একটু অ্যাডভেঞ্চার টাইপের মন মানসিকতা হয়ে গেছে। এখানে অনেক দোকান আছে, আর এখন আমি একটা ডাব খাবো, মানে ডাবের পানি মাস্ট খাইতে হবে, কারণ প্রচুর রোদ আর প্রচুর গরম লাগতেছে, যার কারণে এটা খাওয়া বাধ্যতামূলক এখন হয়ে গেছে। তো দামাদামি করে 110 টাকা দিয়ে নিয়ে নিতেছি। ওরা প্রচুর দাম চায়, 150 টাকা, 140 টাকা এরকম, বাট 110 টাকা শেষ পর্যন্ত রাজি করাইছি। তো আমি সেই ডাবটাই বেশি চুজ করছিলাম, যেটার মধ্যে ভিতরে নারিকেল হবে, আর আমার নারিকেল খুবই পছন্দ, তো উনি আলাদা করে দিতেছে। আর নারিকেলওয়ালা ডাবগুলো একটু বেশি প্রাইস রাখে ওরা। তো আস্তে আস্তে আমরা কিন্তু লেকের ভিতরে ঢুকে পড়ছি, আর এখানে ঢুকতেও কিন্তু টিকিট লাগে 20 টাকা করে। তো যেতে যেতে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম, অনেকেই টুকরি টুপি দিয়ে কিন্তু ছবি তুলতেছে, তো আমরাও চেষ্টা করলাম একটু।
তো আমি চেষ্টা করি যেখানে মানুষ কম সেখানে যাওয়ার, আর পিছনে কিন্তু প্রচুর মানুষ, আর আমার সামনে কোনো মানুষ নাই, একদম পুরো খালি। আর এইদিকে একটা ভালো আনকমন জায়গা খোঁজার চেষ্টা করব। মাধবপুর লেক এমন কোনো প্লেস না যেটায় আপনার আসতে হবে, আর এটা শুধু একটা লেকের উপরই ডিপেন্ড করে এই নামটা রাখা হয়েছে। আর হাহামরি কিছু আমার ভালো লাগে নাই, প্রচন্ড রোদে ছায়া খুঁজতে খুঁজতে কিন্তু এইখানে আইসা বসলাম একটা গাছের নিচে, আর এখানে শান্ত একটা পরিবেশ। দিনটা ছিল বৃহস্পতিবার, আর এত পরিমাণ মানুষ এই জন্য একটু আড়ালে চলে গেছিলাম, যেখানে একদম শান্ত পরিবেশ থাকবে, কোনো মানুষ থাকবে না। তো আমরা ওইখান থেকে বের হয়ে কিন্তু সরাসরি শমশেরনগর গলফ মাঠে চলে আসছি। আর এখানে আমি অনেক আগে আসছিলাম বর্ষাকালে, মূলত বর্ষাকালে এই জায়গাটা অনেক সুন্দর থাকে। তো গোল্ফ মাঠ থেকে বের হয়ে খাবারের সন্ধানে এই রেস্টুরেন্টে আসি, নাম মাসালা রেস্টুরেন্ট। তো আমরা ক্ষুধার্ত পেট নিয়ে কিন্তু অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি, রান্না হইতেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমি প্রিফার করব এই রেস্টুরেন্টে আপনারা আসবেন না, কারণ তাদের খাবারের কোয়ালিটি খুব বাজে, এবং যেই পরিমাণ টাকা নেই সেই পরিমাণ খাবার তারা দেয় না। কারণ আমরা সবকিছুতেই আনস্যাটিসফাইড ছিলাম। খাবার শেষে তাদের সাথে আমাদের অনেক কথা কাটাকাটি হয়। তবু যেহেতু ভুলবশত ঢুকে পড়ছিলাম, আমরা তো জানতাম না, সেক্ষেত্রে আমি একটা রিভিউ দিয়ে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তো আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন লাউয়াছড়া জাতীয় উদ্যান, অর্থাৎ লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। মূলত এখানে যেতে যে রোডটা দিয়ে যেতে হয়, সেই রোডটার যে সৌন্দর্য, যে শান্ত একটা পরিবেশ, সেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্যই করবে। বাট এখানে সকাল সকাল যদি ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনি আরো ভালো ভিউ পাবেন। আপনি চাইলে শ্রীমঙ্গল থেকে এখানে সরাসরি আসতে পারবেন, মাত্র 10 কিলোমিটার সিএনজি দিয়ে চলে আসতে পারবেন। বাট আমাদের যেহেতু লাস্ট স্পট এটা ছিল, সেক্ষেত্রে আমাদের বিকাল টাইম হয়ে গেছে। তো আমরা কিন্তু অ্যাট লাস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে আসছি, আর টিকিট কিন্তু জনপ্রতি 100 টাকা করে নিয়েছে। তো শয়তানি করে কিন্তু আমরা এদিক দিয়ে আসার সময় একটা বানরকে ডিস্টার্ব করছিলাম, যার কারণে পুরো একটা দলই কিন্তু আইসা পড়ছে। আর এগুলা থেকে সবসময় সতর্ক থাকবেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই স্পটটিতে একটি হলিউড মুভির কিছু শট নেওয়া হয়, যেই মুভিটির নাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। 1955 থেকে 56 সাল এর ভিতরে এটি করা হয়। তো রেল লাইনের উপরে সূর্যের আলো পড়তেছে, আর দূর থেকে দেখতে খুব দারুণ লাগতেছে, যার কারণে কিন্তু আমরা ভিডিও না করে পারলাম না। সবাই ফুটেজ নিতেছি, পিক তুলতেছি, ভিডিও করতেছি, সবাই এগুলাই ব্যস্ত। আর এভাবে কিন্তু আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভ্রমণটা শেষ হয়ে গেছে। তো লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে কিন্তু সবাই পেঁপে খাইলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে চাও কিনতে পারবেন, আশেপাশে অনেকগুলা দোকান আছে, চা খাইতেও পারবেন। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, আর এখন আমাদের শ্রীমঙ্গল যাওয়ার পালা। আর শ্রীমঙ্গল গিয়ে 7 রঙের চা খাবো। তো এই জায়গাটার নাম সীমান্ত স্পন্দন ক্যান্টিন, আর এটা বিজিবি ক্যাম্পের এখানে। আপনারা যদি চা পাতি কিনতে চান, সেক্ষেত্রে লোকাল দোকানগুলো থেকে কিনবেন না, ওইখানে কফি বা অথেন্টিক পাবেন না। যদি অথেন্টিক একদম অরিজিনাল চা পাতি নিতে চান, সেক্ষেত্রে এখানে কিনতে পারেন। যেহেতু এটা বিজিবি ক্যাম্প, সেক্ষেত্রে এখানে কফি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেক্ষেত্রে আমি এখানেই প্রিফার করব যে এখান থেকে কিনবেন। তো 7 রঙের চা খেতে গেলে কিন্তু এখানে আপনার আসতে হবে। এরপরে আরেকটা স্পট আছে, সেটা অনেক দূরে, যার কারণে কিন্তু আমরা এখানেই চলে আসছি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে চায়ের টেস্ট কেমন। তো গুড মর্নিং এভরিওয়ান, এটা তৃতীয় দিন, আর আমি আর আমার বড় ভাই একদম সকাল সকাল বের হয়ে গেছি। 4:30 বাজে এখন। শুনেছিলাম মির্জাপুর শাপলা বিল নামের একটা জায়গা আছে, যেখানে অনেক শাপলা ফুল ফুটে, আর সেটার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি এত ভোরে ভোরে। আর আমাদের ফ্রেন্ডরা ঘুমাইতেছে, তারা যাবে না, কারণ তাদের শরীর ব্যথা হ্যান ত্যান এগুলো বুঝাইছে। অন্ধকারে তেমন ফুটেজ বোঝা যাবে না, এই জন্য বেশি রাতে ফুটেজ নেওয়া হয় নাই। বাট আমরা খুব কাছাকাছি চলে আসছি, মাত্র 1.5 ঘন্টা রাইড করে। নৌকা কিনারে থাকবে, ওখান থেকে ড্রোন শট নিতে হবে। তা আমি কিন্তু আমার ড্রোনটা অলরেডি ফ্লাই করে ফেলছি, আর একটা নৌকা ভাড়া করছি, যেই নৌকাটা
মূলত 600 টাকা রাখছে। সকাল সকাল যেহেতু আর কোনো নৌকা নেই, একটাই নৌকা পাইছি, নৌকায় অলরেডি উঠে পড়ছি। এক ঝাঁক পাখি উড়ে গেলো পিছনে, আর সূর্য মামা উকি দিচ্ছে। তো সকাল সকাল আসার বেস্ট মুভমেন্টটাই এটা, যে অনেক কিছু দেখতে পারবো একসাথে, সূর্য ওঠা, এরপরে আস্তে আস্তে সবকিছু আলোকিত হওয়া, মানে জোস একটা ওয়েদার কিন্তু পাইছি এই জায়গায় এসে। তো বেস্ট একটা সময় এখানে কাটাইলাম, অনেকগুলা ফুল নিয়েও আসছি সাথে, স্কুটির সাথে। আর এখন আমাদের শ্রীমঙ্গল, আমাদের হোটেলে যাওয়ার পালা। তো শ্রীমঙ্গলের ভ্রমণটা এতটুকুই ছিল। আর আমি আমার পুরো ব্লগটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যেন আপনারা সুন্দর করে প্ল্যানটা করতে পারেন। আর আমাদের প্ল্যানটা যেরকম ভাবে হয়েছে সেটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আপনারা চাইলে আমাদের মতো ফলো করে প্ল্যানটা করতে পারেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পুরো ব্লগটা দেখার পর কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে। ব্লগটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন ভিডিওর জন্য বেল আইকন অবশ্যই অন করে রাখবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।